এই গ্রামে এক পিশাচের বাস। ও মানুষের রূপ ধারণ করতে পারে। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন পূর্ণেন্দু মণ্ডল, সম্প্রীত বিশ্বাস, সঞ্জয়, শান্তনা হালদার এবং স্মৃতি। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। এই শুনেছ, গত রাতে কাল বৈশাখীর ঝড়ে গদার ঘরের চালটা নাকি উড়িয়ে নিয়ে গেছে। রাতে ঝড়ে তো আর কিচ্ছু শুনতে পাইনি। সকালে গদার হাউকাউ শুনে গিয়ে দেখি এই অবস্থা। হ্যাঁ, আমিও শুনেছি খানিকটা। আমার বাড়ির পূর্বের কাঁঠাল গাছটা তো ভেঙে আমার বাড়ির উঠোনে এসে পড়েছে। ভালোই ঝড় হয়েছে তার মানে। হ্যাঁ, তাই তো দেখছি। তবে আজ আকাশ বেশ পরিষ্কার, ঝড় হবে না মনে হচ্ছে। ঘোষ কাকু, ঝড় যেহেতু হবে না বলছো, একটা গল্প শোনাবে নাকি? কাল বৈশাখীর ঝড়ের গল্প। লোকজনের এদিকে দুর্যোগ, আর তুই আছিস ঝড়ের মজা নিয়ে। আহা, ছোকরাটা শুনতে যেহেতু চাচ্ছে, একটা গল্প শুনিয়ে দাও না। এমনিতে তো আমরা আর এক্ষুনি বাসায় যাচ্ছি না। গল্প শুনতে শুনতে না হয় আড্ডাটা ভালোই জমে যাবে। আচ্ছা ঠিক আছে, আজ তোমাদের একটা গল্প শোনাই। একটা কালবৈশাখী ঝড়ের রাতের গল্প। বহু বছর আগে এক কালবৈশাখী রাতে ট্রেনটা নৈশব্দের বুক চিরে বেরিয়ে যাবার পর স্টেশনটা আবার অন্ধকারের চাদরে ঢাকা পড়ল। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে স্টেশনের বাইরে গিয়ে দাঁড়ালাম আমি। খানিকক্ষণ আগে কালবৈশাখীর ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে, তার ছাপ স্পষ্ট। দূরে একটা আবছায়ার দোকান ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কোন পথে যাবেন ও মশাই? পেছন থেকে একটা ভরাট কণ্ঠের ডাক শুনে ঘুরে তাকালাম আমি। খানিক দূরে ঘন অন্ধকারে ধীরে সুস্থে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম একজন ব্যক্তিকে। কাছে আসতেই বোঝা গেল একজন মাঝবয়স্ক লোক, পরনে পাঞ্জাবি পায়জামা পরা। লোকটি এবার প্রশ্ন করল, বলছি, কোন দিকে যাবেন? কাশিমপুর যাব। ও পথে আর কিছু পাবেন না। অবস্থা জানেন ওদিককার? কয়টা বাজে দেখেছেন? হ্যাঁ, খবর পেয়েই তো এলাম। আসলে কাশিমপুর আমার শ্বশুর বাড়ি। 2 সপ্তাহ আগে আমার বউ আর একমাত্র ছেলে এখানে বেড়াতে এসেছিল। আর গতকালই খবরের কাগজে এদিকটার খবর জানতে পারলাম। তাই আর দেরি না করে ছুটে এসেছি। ওদের নিয়ে যাব এবার। কিন্তু এই ট্রেনটা এত লেট করে আসবে একদমই বুঝতে পারিনি। এখন গাড়ি ঘোড়া না পেলে তো। আমিও তো এই ট্রেনেই ফিরলাম। আপনার কপাল ভালো, আমার সাথে দেখা হয়ে গেল। আমিও ওই কাশিমপুরেই যাব। এই অন্ধকারে জলে ডোবা মাঠ ঘাট পেরিয়ে একা একা যেতে গেলেই বিপদে পড়তেন। চলুন একসাথে হাঁটা লাগাই, অন্য রাস্তা হয়ে যাব। সে কি মশাই, অবস্থা কি এতই খারাপ নাকি? খবরের কাগজে সবটুকু লেখা থাকে না। কাগজে যেমনটা পড়েছেন
অবস্থা তার থেকেও অনেক খারাপ। তবে চিন্তা করবেন না, গ্রাম এখনো সুরক্ষিত আছে। আচ্ছা, বাকি কথা না হয় হাঁটতে হাঁটতে শুনবেন। রাস্তা কিন্তু অনেক, হেঁটে হেঁটে যেতে হবে। রাতও তো বাড়ছে। হ্যাঁ, আমি আমার কাঁধের ব্যাগটা সামনে নিয়ে রওনা হলাম লোকটার সাথে। দইয়ের মতো প্যাচ প্যাচ কাদায় ভরা পুরো রাস্তা। ভাগ্যিস আসার সময় একটা টর্চ নিয়ে এসেছিলাম, সেটাই এখন ভরসা। লোকটা আমার আগে আগে এগিয়ে যাচ্ছে, আর আমি তার পিছু পিছু। লোকটা এতক্ষণে এত কথা বললেও এখন একদম চুপ। নিস্তব্ধতা ভেদ করে আমি প্রথমে বলে উঠলাম, আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে যে বললেন কাশিমপুরের অবস্থা নাকি অনেক খারাপ, অনেক লোকও নাকি মরেছে, আসলে এমন হলো কি করে? কাশিমপুর গ্রামটা একটা নিচু গ্রাম, জানেনই তো। 2 দিন লাগাতার কাল বৈশাখীর ঝড় আর 1 সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে এইখানে। গ্রামের পূর্ব দিকে ওই যে বিশাল বাওর, ওটাই ফুলে ফেপে উঠে আর পুরো গ্রামকে ডুবিয়ে দিয়ে গেছে। এখনো প্রায় প্রতিদিনই একবার করে এখানে কাল বৈশাখীর ঝড় হয়ে যাচ্ছে। অবস্থা খুবই ভয়ঙ্কর। এই কথা বলতে না বলতেই হঠাৎ কোথা থেকে যেন এক ঝাপটা বাতাস এসে আমাদের যেন রীতিমতো উড়িয়ে নিয়ে যেতে চাইল। চারপাশে লক্ষ্য করে দেখলাম শুধু বাতাস নয়, এই যেন কালবৈশাখীর ঝড় শুরু হলো। ওই আবার শুরু হলো, দেখছেন তো, এরকমই হচ্ছে গত 1 সপ্তাহ ধরে। এখন কি হবে? এভাবে ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকলে তো আর রক্ষা নেই, ঝড় তো আমাদের উড়িয়ে নিয়ে যাবে। আশেপাশে কি কোথাও আশ্রয়ের মতো জায়গা নেই? আপনি চিন্তা করবেন না, আর মিনিট 2 এগিয়ে গেলেই আমার পরিচিত একজনের কুঁড়ে ঘর আছে। সেখানে গিয়ে জ্বর না থামা অবধি আমরা আশ্রয় নিতে পারবো। দ্রুত পা চালান। দ্রুত হেঁটে যেতেই সামনে নজর আসলো 4-5টা খেজুর গাছ, আর তার আদলে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওই যে ওই কুঁড়ে ঘরে একজন লোক আছে। বানে ছেলে পুলে সব মরেছে, ও শুধু একা আছে ওই ঘরে। চলুন, ঝড় না থামা অবধি ওখানে আশ্রয় নেই। এই সনাতন, ঘরে আছিস? সনাতন, কে? আরে আমি দৈব। ঘর থেকে বের হ, আমরা যে জ্বরে আটকা পড়েছি। তোর এইখানে আশ্রয় দিয়ে আমাদের। আমার সাথে কমল ঘোষের জামাইও আছে। তুমি মশাই? আরে হ্যাঁ, যেমন ভাব করছিস যেন ভূত দেখছিস। এই কথা বলেই সেই লোকটা আর আমি দ্রুত দৌড়ে সেই কুঁড়ে ঘরে ঢুকে গেলাম। ঘরে তেমন কিছুই নেই, শুধু একটা চৌকি আর একটা ভাঙা চেয়ার। বাইরে তখন তুমুল ঝড় শুরু হয়ে গেল। কিরে, বানে তো তোর ছেলে পুলিশ সব মরে ছাপা হলো, তুই এখনো মরিসনি? অদ্ভুত তো, লোকটার মুখে কি কিছুই আটকায় না? এমন দুঃখের কথা কেউ এমন মুখের ওপর এভাবে বলে? আমি তো মনে করলুম এই গ্রামে কেউই আর বেঁচে নেই। তুই বাঁচলি কি করে? তুমি আসলে
আরে থাম থাম, কি কিন্তু কিন্তু শুরু করলি? হ্যাঁ, প্রথম থেকেই দেখছি এই সনাতন নামক লোকটা কিছু বলতে গেলেই আমার সাথের লোকটা ধমক মেরে চুপ করে রাখে। বিষয়টা আমার কেমন যেন সন্দেহজনক লাগছিল। কদিন আগে আমাদের যে অবস্থা হয়েছিল, বানের জল চালের উপর অব্দি উঠে গিয়েছিল। চালের উপর বসে কতদিন রাত যে পার করতে হয়েছে, কি আর বলি। আমরা সনাতনের ঘরে ঘণ্টাখানেক ছিলাম বোধহয়। ঝড় আর বৃষ্টির বেগ অনেকটাই ধরে এসেছে। চলুন আমরা এবার বেরোই, ঝড়টা থেমেছে, আবার যে আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। যত দ্রুত সম্ভব আমাদের এগিয়ে যেতে হবে। এতক্ষণ ধরে আপনার সাথে চলছি, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আসলে আপনি পেশায় কি করেন? গ্রামে থাকলেও আপনাকে দেখতেও কিন্তু যথেষ্ট শিক্ষিত মনে হয়। আমি পেশায় একজন তান্ত্রিক, তবে খারাপ নই। লোকের উপকার করাই আমার মূল আদর্শ। আমার গুরু ছিলেন মস্ত ক্ষমতাধর একজন তান্ত্রিক। তার আদেশে আমি কখনোই কোনো লোকের ক্ষতি সাধন করি না। কিন্তু আপনাকে দেখে তো একদমই তান্ত্রিকের মতো দেখা যায় না। হ্যাঁ, প্রথম দেখায় সবাই এই একই কথা বলে। আমি ঘর সংসার করি, অন্য সাধারণ মানুষের মতন পোশাক পরিধান করি। এই গ্রামে সবাই আমাকে চেনে এবং সম্মান করে। চারপাশে তো জল আর জল, সাপের উপদ্রব তো অনেক বেড়েছে মনে হয়। এই গ্রামে সাপের থেকেও বড় ভয়ঙ্কর জিনিস রয়েছে। মানে, সেটা কি জিনিস? ভূত প্রেতে বিশ্বাস করেন? ভূত প্রেত মানুষের মনের ভয় ছাড়া আর কিছুই না। আমি বিশ্বাস করি না। কিন্তু এই গ্রামে আমরা সবাই বিশ্বাস করি। এই গ্রামে এক পিশাচের বাস, এক ভয়ঙ্কর পিশাচ। ও মানুষের রূপ ধারণ করতে পারে। আমি নিজে ওকে ওই যে সামনে 4টা বেল গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে পুঁতে রেখেছি। ওই বেল গাছগুলো কেউ কাটে না। যতদিন গাছগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওই পিশাচ কারো কোনো ক্ষতি করতে পারবে না। এভাবেই ওকে ওইখানে বন্দি করে রেখেছি। এসব কি আজব কথা বলছেন? এও আবার হয় নাকি? বিশ্বাস হচ্ছে না? আমি এখানে দাঁড়ালাম, সামনে গিয়ে ওই বেল গাছগুলো একটু দেখে আসুন, তাহলেই বিশ্বাস হবে। আরে যান না, এই বুড়োর কথা একটু মেনেই দেখুন। আমি সেই লোকটাকে ওখানে রেখে সামনে বেলতলার দিকে এগিয়ে গেলাম। কিন্তু এ কি, সামনে তো সেই বেলগাছগুলো আছে, কিন্তু দাঁড়িয়ে নেই। ঝড়ে গাছগুলো উপরে মাটিতে পড়ে রয়েছে, আর তারই নিচে একজনের লাশ, জলে ডোবা, ফুলে ভেবে ওঠা লাশ। আমার সঙ্গে এতক্ষণ ধরে আসা বৃদ্ধ মশায়ের লাশ। তাহলে এতক্ষণ ধরে আমার সঙ্গে যে আসলো, সে কে? আমার মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বলা সেই কথাগুলো। এই গ্রামে এক পিশাচের বাস। ও মানুষের রূপ ধারণ করতে পারে।
জামাই বাবু, কি দেখলেন? বেল গাছগুলো তো উপড়ে গেছে। এখন এখন ওই পিশাচটা তো মুক্ত। হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে রয়েছে খেজুর গাছটার সমান লম্বা এক অবয়ব। তার চুলগুলো সজারুর কাটার মতন, মুখ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্তলালা। আমি এক চিৎকার দিয়ে ঘাড়ের ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে গায়ের সমস্ত শক্তি এক করে দৌড়াতে আরম্ভ করলাম। এখানে আর এক মুহূর্ত দাঁড়ালে আমার আর নিস্তার নেই। জীবনের মায়ায় চোখ বন্ধ করে জল পেরিয়ে পৌঁছালাম আমার শ্বশুর বাড়িতে। বাকি পথখানি আমি কিভাবে যে এসেছি তা আমি বলতে পারবো না। বাড়ির উঠোন, চারপাশ সব কিছু এখন হাঁটু জলে ডোবা। বাড়ি ঢুকেই আমি আমার একমাত্র ছেলের নাম ধরে ডাকা শুরু করলাম। বলাই, বাবা বলাই, তোরা তোরা কোথায়? এই দেখ, তোর বাবা এসেছে। তোদের আজই আমি কলকাতায় নিয়ে যাব। ঘর থেকে ভেসে এলো আমার বলাইয়ের কণ্ঠেশ্বর। বাবা, তুমি এসেছো? আসো, ঘরের ভেতরে আসো। আমি ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম, আর সাথে সাথে আমার নাকে একটা তীব্র গন্ধ ভেসে এলো। এই গন্ধ কোনো স্বাভাবিক গন্ধ নয়, যেন জলে মেশা কোনো মাংস, পচা মাংসের গন্ধ। দেখলাম বিছানায় গলা পর্যন্ত ঢেকে শুয়ে রয়েছে আমার ছেলে বলাই। বলাই, বাবা, তুই ঠিক আছিস তো? আর আর তোর মা কোথায়? মা তো সেই কখন গেছে ঘরের পেছনে বানের জল আটকাতে। মাকে আমি সেই কখন থেকে ডাকছি, কিন্তু মা তো আসছেই না। আচ্ছা, তুই তুই থাক, বাবা এক্ষুনি তোর মাকে নিয়ে আসছি। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে ঘরের পেছন দিকে গেলাম। ঘরের পেছনে এখনো জলের টইটুম্বর, সব কিছু যেন অথই জলে ভাসছে। কিন্তু বলাইয়ের মা কোথায়? সামনে জলে দেখলাম কি যেন একটা জিনিস ভাসছে, দুলতে দুলতে আমার দিকে এগিয়ে আসছে। পকেটে থাকা লাইটটার আলো সেদিকে ঘোরাতেই যা দেখলাম তা দেখে আমার বুকটা যেন আঁতকে উঠল। জলে ভেসে রয়েছে বলাইয়ের মা, তবে ভেসে আছে শুধু মাথাটা, শরীরের বাকি অংশ নেই। কে যেন পা থেকে গলা অবধি কোনো ধারালো সূচালো কিছু দিয়ে খেয়ে নিয়েছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে কি হলো কিছুই যেন আমার মাথায় ঢুকছে না। আমি আবার দৌড়ে ঘরে বলাইয়ের কাছে গেলাম। বাবা, মাকে খুঁজে পেলে? হ্যাঁ বাবা, তোর মাকে পেয়েছি। ওই বাইরে উঠোনে দাঁড়িয়ে আছে। চল বলাই, আমরা এক্ষুনি কলকাতা ফিরে যাব। এই বলে আমি বলাইয়ের গা থেকে চাদরটা সরাতেই দেখি বলাইয়ের গলা থেকে নিচ অব্দি কিচ্ছু নেই, শুধু মাথাটা বিছানায় পড়ে রয়েছে। পুরো বিছানা রক্তে জরাজীর্ণ হয়ে রয়েছে। কি হলো জামাই বাবু, ভয় পেয়ে গেলেন নাকি? আমি যে এখন মুক্ত, গ্রামের সবাইকে মেরে পা থেকে গলা অব্দি খেয়ে শেষ করে দিয়েছি।
মাথাটা আমি খাই না, একদম ভালো লাগে না। শুধু হাড্ডি আর মগজ, একদম মজা না। তোর ছেলে, বউ, শ্বশুর শাশুড়ি আর কেউ নেই এই গ্রামে। জ্যান্ত এখন শুধু তুই আর ওই সনাতন। তবে কিছুক্ষণের মধ্যে সেটাও থাকবে না। এখন তোকে খাবো